হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেকে চেনা অনেকে জানা তোমাদেরই বাড়িতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই শহরে। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কার জন্য গাইলাম, কি জন্য গাইলাম, ক্রমশ প্রকাশ্য, এখন কিচ্ছু বলবো না। তো অবশ্যই কারোর প্রসঙ্গ কই আয়া হে, দেখো কই আয়া হে। তো কারোর একজনের প্রসঙ্গ আবারও উঠে এসছে, তো সেই জন্য কিছু কথা মনে করিয়ে দেওয়ার দরকার আছে। তো সেই জন্য এই গানটা গাইলাম। আমি যখন বলবো ব্যাপারটা, তখন আপনারা বুঝতে পারবেন, ও আচ্ছা এই কারণে গানটা গেয়েছো, ঠিক বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন তাই জন্য বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। ভিডিওটা কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, কোনো একটা পার্টিকুলার ভিডিও নিয়ে হচ্ছে না। অনেকগুলো ভিডিও দেখলাম, সেখান থেকে কিছু কথা আমার বলার আছে, সেগুলোই বলবো। তো আজকের ভিডিওর শুরুতেই এমন একজনের প্রসঙ্গ টানবো, যার প্রসঙ্গ বেশ কিছুদিন আমি টানি না, মানে তাকে নিয়ে অনেক দিন আমি কথা কোনো বলি না। তো সে কেউই নয়, সে হচ্ছে আমাদের চুনা। তো চুনার একটা ভিডিও, তার লিঙ্ক আমাকে একজন পাঠিয়েছেন, আপনাদেরই মধ্যে একজন, সেখানে আমাকে বলেছেন যে এটা দেখো। তো আমি দেখলাম, তাছাড়াও একটা ভিডিও দেখলাম, দুটো ভিডিও দেখলাম। ঠিক আছে, তো সেখানে সবার আগে বলি চুনাকে কনগ্র্যাচুলেশনস। হ্যাঁ, 11K সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, সেই জন্য কনগ্র্যাচুলেশনস জানালাম। আর আমার ভবিষ্যৎবাণী তো খুব মানে ফলে, এটা সবাই মোটামুটি জেনে গেছে যে কীরকমভাবে ফলে। তো আমি বলেছিলাম যে এই চুনা কিন্তু খুব শীঘ্রই আমাদের এই অশিক্ষিত ডিগ্রিধারীকে ছাপিয়ে চলে যাবে, কারণ ওর মধ্যে সেই পোটেনশিয়াল তো আছেই, তার উপর ওর মধ্যে প্রচুর পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে প্রফেশনালিজম। আমি সমালোচনা করি, তো যার যেটা ভালো দেখবো সেটা অবশ্যই কিন্তু আমি বলবো। তার উপর ওর আরেকটা জিনিস কি, ও কাম অ্যান্ড কম্পোস্ট, ও মুখ খারাপ করে না, কথা বলে কিন্তু মুখ খারাপ করে না। তো আমি একটু না কোনো মানুষের ভালো কিছু দেখলে বলতে একটুও দ্বিধাবোধ করি না, একদম না। এটাই আমি। তো যাই হোক, ওর এই জিনিসটা আমার ভালো লেগেছে। আর ভালো না কি সেগুলো যদি কোনো মনে হয় অবশ্যই বলছি। তো আমি বলেছিলাম ছাপিয়ে চলে যাবে, দেখুন একদম। এই যে টিনের প্রধান দালাল বলে এতদিন আমরা যাকে চিহ্নিত করতাম, সে কিন্তু এখন আর টিনের প্রধান দালাল নেই। ইয়েস, তাকে রিপ্লেস করেছে কে? এই আমাদের চুনা। তো বলেছিলাম চুনা ওকে ছাপিয়ে চলে যাবে, দেখুন ছাপিয়ে কিন্তু গেল, তাই তো। তো এবার আপনারা হয়তো ভাবছেন যে তাহলে চুনা কেন বলছো? তুমি তো বলেছিলে আসল নাম নিয়ে ডাকতে। হ্যাঁ, সেই প্রফেশনালিজম আমার মধ্যে আছে, ওর মধ্যে আছে কিনা আমি জানি না, বাট আমার মধ্যে তো আছে যে আমি রিয়েল নাম ধরে ডাকতে পারি, আমি ভয় পাই না। কারণ যখন মিথ্যে কথা বলি না, সত্যি কথা বলছি কারোর সম্পর্কে, তাহলে নাম কেন বিকৃতি করব? এটা কিন্তু আমি জানি, আর এই প্রস্তাবটা তো আমিই তুলেছিলাম। কিন্তু তাও এখন আমার মনে হয় কি না, ভিডিওর খাতিরে আমার মনে হয় নামগুলো এরকমভাবেই নেওয়া উচিত। হ্যাঁ, কারণ এই চুনার ভিডিও থেকেই শুনলাম, ওই বলছিল যে পৃথিবীটা তো ছোট, বলা যায় না। আর যাকে নিয়ে ভিডিও করছি সে সামনে চলে আসলো, তখন কিন্তু আমি অবশ্যই কথা বলবো। তো বলা যায় না এরকম, পৃথিবী ছোট, তো যদি কোনো সময় আমি সামনে চলে আসি, ও যদি আমার সামনে এসে যায় কথা বলতে, আমি কিন্তু অসভ্যতামি করতে পারবো না। যেরকম ও বললো না, তেমনি আমিও কিন্তু অসভ্যতামি করতে পারবো না। হ্যাঁ, হয়তো তাকে জড়িয়ে না ধরতে পারি, বা কিন্তু যেটুকু রাস্তার মধ্যে যেটুকু সৌজন্য, মানুষকে দেখলে যেটুকু হাসে বা যেরকমভাবে গ্রিট করে, আমি সেরকমভাবেই করব, প্রফেশনালিজম মেনটেন করে। তো সেক্ষেত্রে না হয় আসল নামটা তার জন্য তোলা থাক, যদি বাই এনি চান্স এরকম হয় তখন না হয় আসল নামে ডাকবো। এখন ভিডিওর ক্ষেত্রে যেরকম আছে আমার মনে হয় সেটাই সবচেয়ে মঙ্গল। মানুষকে চেনা নিয়ে দরকার, যে কার সম্পর্কে কথা বলছে, তাই না? তো যাই হোক, আমি কনগ্র্যাচুলেশন জানালাম ঠিকই, কিন্তু আজ যখন ওর 11K সেলিব্রেশন ও করছে, যেখানে বলছে সবাইকে থ্যাংক ইউ জানালো, কিন্তু আমাকে জানালো না। ও যার কমিউনিটিতে উঠে বলছে পরিচিতি পেয়েছে,
তাকে নিয়ে ও অনেক দিন থেকেই ভিডিও করে, পজিটিভ ভিডিওই করে, কিন্তু কমিউনিটিতে জায়গা তখনই পেয়েছে যখন আমাকে নিয়ে ভিডিও করেছে। এটা হয়তো ও ভুলে গেছে। তো ওর যেগুলো মানে খুব ভালো ভিউজ হয়েছে তার মধ্যে কিন্তু যদি দেখা যায়, তার মধ্যে দেখা যাবে আমাকে নিয়ে করা ভিডিও অনেকগুলোই আছে যেগুলোতে ওর ভালো ভিউজ হয়েছে, মানে আমার সম্পর্কে মানুষ ওর কাছ থেকে শুনতে ভালোবাসে। তো সেক্ষেত্রে আমাকেই কিন্তু কনগ্র্যাচুলেট করলো না, ঠিক আছে, কই নেই। তবে হ্যাঁ, আমার একটা জিনিস মানে খুবই ভালো লাগছে, ও আজকে একটা কথা বলল যে ভালোবাসা তো এরকম নয় যে ফুস করে উড়ে যায়, ফুস করে মানুষের উড়ে যায়, সেরকম তো আর ভালোবাসা হয় না। একদম ঠিক কথা, একেবারে ঠিক কথা। কিন্তু এরকম আমি মানুষকে উড়ে যেতে দেখেছি। আজকে ও যাকে নিয়ে বলছে তার সম্পর্কে ওকে মানুষ যেমন এসে বলছে তো তুমি এর সম্পর্কে বলছো কেন, সেখানে উত্তর দিচ্ছে যে আরে ভাই আমি তো একে নিয়ে প্রথম থেকেই বলছি। হ্যাঁ, তখন পজিটিভ বলতাম, এখন নয় নেগেটিভ, বা বলতে পারো যে সত্যিটা বলছি। তখন পজিটিভলি বলতাম, সেখানে ওর দোষ থাকলেও সেগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরতাম না, সেগুলোকে চাপা দিয়ে দিতাম, বা সেই দোষগুলোকে আমি অন্যরকমভাবে রং চড়িয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতাম। আজ আমার সেটা প্রয়োজন নেই। আমি আজকে সেই জন্য ওর সম্পর্কে যেটা দেখছি খালি চোখে, যেটা মনে হচ্ছে আমার প্রতিবাদ করার দরকার, আমি সেটা করছি। কিন্তু একসময় এই যার কথা বলেন না যে ফুস করে হাওয়া হয়ে যায়, তো তার ভালোবাসাকে আমি এরকম ফুস করে হাওয়া হতে দেখেছিলাম শুধুমাত্র একটা ফোন না ধরার কারণে। তারপর যেটা হয়েছে সেটা তো ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে তোমরা সাক্ষীও রয়েছো, আর শুধু তাই নয় সরাসরি পার্টিসিপেটও করেছো। তো যাই হোক, তাতে কোনো আপত্তি নেই। আমি তো চাইবো তুমি আমাকে যেই নামে ডাকো, যদি মনে হয় আমাকে নিয়ে ভিডিও করার জন্য সেই নামেই ডাকবে, আমার কোনো রকম কোনো আপত্তি নেই। তো চলে আসি এবার যে খেলো লাথ, যে প্রধান দালালের স্থানচ্যুত হলো, মানে আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত, উলি বাবালি বাবা গো এরকম কষ্ট হয়েছে। তো যাই হোক, সেদিন দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছিল সঙ্গীতাদি ওকে বলেছে যে সবই ঠিক আছে তোমার, কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগলো, তুমি একেবারেই স্টেবল নয়, তুমি টিনের সম্পর্কে ভুলভাল কথা বলতে শুরু করে দিয়েছো, ওর পাশ থেকে সরে গেছো। তো সেখানে ও বললো আমি এরকম নয় যে আমাকে কেউ লাথি মারবে তার সত্ত্বেও আমি তার পাশে দাঁড়িয়ে থাকবো আমার চ্যানেল গ্রো করার জন্য, এরকম না। এরকম চ্যানেলকে আমি হাজারটা চ্যানেলকে নিজের আত্মসম্মানের ওপরে এরম করে ঘুরিয়ে ফেলে দিই। ও ফেলে ঠিকই, ফেলে, কিন্তু বেশি দূরে না ফেলতে পারে না, মানে ওই কাছাকাছিই থাকে। আবার কোনো সময় কুড়িয়ে নিয়ে চলে আসে তাকে নিয়ে ভিডিও করতে চলে আসে। আজকেই দেখলাম একটা ছিমালি ভরা ভিডিও, সেখানে কিনা বলছে যে টিনের সম্পর্কে, হ্যাঁ ও দাদা ডেকেছে, সেই দাদা কত টাকা খরচা করে খাইয়েছে জানো, 3,000 টাকা, 3 জন মানুষের জন্য 3,000 টাকা। তো এই যে প্রাক্তন দালাল, এই যে প্রাক্তন হয়েছে, আমরা তো সবাই জানি তার একটা কারণ হচ্ছে গিয়ে বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু কে বলেছে, চুনার কাছ থেকে খবর হয়েছে। তো একটা কথা বলে রাখি, বার্থ সার্টিফিকেট পাওয়া কোনো ব্যাপার না, আজকাল আপনারা বাড়িতে বসেই কম্পিউটারের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করে আপনারা পেয়ে যেতে পারেন। তো আমি যে বলেছিলাম না যেতে হবে না, যেতেও লাগে না, একটা ফর্ম ফিল আপ করতে হয়, সোজা আপনি যাবেন যে হাউ টু গেট বার্থ সার্টিফিকেট, পুরো আপনাকে লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্ক ধরে আপনার রাজ্য সেটা ক্লিক করতে হবে, জায়গা, এই সমস্ত কিছু সব ইনফরমেশন দিলে পুরো বেরিয়ে চলে আসবে, প্রিন্ট আউটের মাধ্যমে আপনারা প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমি যে বলেছিলাম না কথাটা, এই যে দেখুন, এই যে চুনা এখন পুরোপুরি দালালি করছে, কারণ ও এটা খুব ভালো করে জানে। তো এই যে প্রাক্তন দালাল, এই প্রাক্তন দালালকে আজকে এক থ্যাংক ইউ বলনা তো বানতা হি হ্যাঁ। বলি কেন বলছি, কারণ এই যে আমি গ্লাসটা দেখিয়েছিলাম, যে গ্লাসের মধ্যে সোনালি রঙের যে পানীয়টা ছিল, সেটা যে অ্যালকোহলই ছিল, সেটা আজ ওর কথার মাধ্যমে তাতে শিলমোহর পড়ে গেল। যখন কিনা বলল যে 3,000 টাকা বিল হয়েছে, আর সেটা পে করেছে কে না, ওই আমাদের সমাজসেবক দাদা। তো চায়নাটাউন বিগ বসের মেনু কার্ড গুগলে আছে অ্যাভেলেবেল, ওখানে স্টার্টার হাফ প্লেট হচ্ছে ওই 195 টাকা, আর ফুল প্লেটগুলো একটু বেশি দাম, ঠিক আছে। তার মধ্যে চিকেনের দাম কম, ফিশ বা প্রন নিলে দাম বেশি। তো ওদের একটা ফিশ ফিঙ্গার ছিল, একটা চিলি গার্লিক পেপার চিকেন ছিল, ড্রাই আইটেম স্টার্টার, এই দুটো ছিল। আর মেন কোর্সে কি ছিল, একটা ফ্রাইড রাইস ছিল, আর ছিল একটা চিলি চিকেন বা ওই রকমই কোনো একটা সাইড ডিশ, যাই হোক।
যতই যাই হোক এই কটা আইটেমে কোনো রকমভাবে 3,000 টাকা বিল হতে পারে না, যদি না এর মধ্যে কোনো অ্যালকোহলের বিল যোগ হয়। তো খুব ভালো হলো, আমাদের পক্ষে খুব সুবিধা হচ্ছে। বাহ, দারুণ। আর ওই যে গাড়িটা, সেই গাড়িটাও কিন্তু ওই দাদার। আর এরপর আমিও যাব। ওরে বাবা, লাইনে দাঁড়িয়ে পড়েছে গো, ও মা গো মা, লাইনে দাঁড়িয়ে পড়েছে। আবার তারপর বলবি নাকি জঘন্য জঘন্য, তুই তো এরকমই সবসময় করিস। তুই যখনই যার সাথে আলাপ হলো, মানে এই মন্দিরের সাথে আলাপ হলো, ওর বাড়িতে ওর কাছে ঘেঁষার আগেই তুই ঘষাঘষি করে নিলি হুলের সাথে। আবার হুলকে এখন কত হুল দিচ্ছে, হুলকে দেখে নেবে, এই করে নেবে, সেই করে নেবে। ও যখন না এরকম কনফিডেন্সের সাথে মিথ্যে কথাগুলো বলে, আমার চোখের মধ্যে শুধুমাত্র ওর ওই করুণ মুখটা ভাসে, করুণ মুখটা ভাসে। তো যাই হোক, এখন এই লয়ার অ্যাডভোকেটদের সাথে ওঠা বসা করে ও কিছু না পারুক, ওদের জিনিসটা ধরে নিয়েছে যে আমাকে অ্যাটিটিউডটা ধরে রাখতে হবে। পেছনে আমার ফেটে গঙ্গা যমুনা বয়ে যাক, কিন্তু আমার মুখে যেন তার প্রকাশ না পায়। 1 বছর দাঁড়াও, সবাইকে ও 1 বছরে, তারপর নেক্সট ইয়ার যাও করবে না, মানে ভাবতে পারবে না, এমন করবে। তো যাই হোক, সেখানে বলল যে পরের বার আবার সাথে যাবে গিয়ে ও খাবে। আসলে ও তো ওরকম জায়গায় যায়নি, ওরকম রেস্টুরেন্ট, ওরকম চায়না টাউন তো দূরে থাক, কোনো সেরকম ভালো রেস্টুরেন্টেই ও খায়নি। সেক্ষেত্রে আগের থেকে ঠিক করে রেখেছে, বলছে সবাই যখন দেখবি এরপর আমরা একসাথে খাচ্ছি, তখন কিন্তু হিংসা করিস না। শোন, তোর সাথে এই প্রথম যেটা ছিল আর কি, এই আমাদের কি যেন বলে, এই প্রথম কুদীপ্তর সাথে আলাপ করিয়ে দিয়েই ও যা বুঝে গেছে না, তুই কি ভাবছিস আবার সেকেন্ড এই কুদীপ্তর সাথে তোরকে আলাপ করাবে? নইব চো, একেবারে না, করাবেই না। আমার ন্যাড়ার বেলতলা একবারেই যায়, বারবারে যায় না। তো যাই হোক, তুই আবার বললি যে টিনের দাদা সেই হিসাবে নতুন সম্পর্ক। তো টিনের যদি ও দাদা হতে পারে এই দুদিনে, এমন কিছুই করলো না, শুধু একদিন গিয়ে একটুখানি ডুকু খাইয়েই দাদা, এমন দাদা হয়ে গেল, ভালোবাসা প্রকাশ করলো। সেখানে সীমা তো ভাইফোঁটা দিল, আরও ওর ছেলের জন্মদিন খুব সুন্দর করে জাঁকজমক করে, যত মানে গতরে তো খেটে দিয়েছে ভাই। এরকম প্রচুর তো গতরে ওদের জন্য যখন দরকার পড়ে করেছে। এমনকি কোর্টে ওরা যাবে শুনানি, সেখানেও বাচ্চাকে গাড়ির মধ্যে রেখে ও তো বোনের যা করার দিদির কর্তব্য পালন করেছে। তাও তো তুই ওকে বোনের চোখে দেখিস না, তাও তো তোর মনে হয় ওখানে যে সন্দীপ আছে, একটা খাট আছে আর সীমা আছে, এছাড়া তো তুই কিছু দেখতে পাস না। তাহলে একটা গাড়ি দেখলি, গাড়ি করে লং ড্রাইভ দেখলি, সেখান থেকে তারপর একটা রেস্টুরেন্ট দেখলি, রেস্টুরেন্টের মধ্যে খাবার দেখলি, সাথে মদের গ্লাস দেখলি, ওর চোখ লাল নীল সবুজ দেখলি, তার সত্ত্বেও তুই বলছিস দাদার সাথে ঘুরতে বেরিয়েছে। 3,000 টাকা বিল হয়েছে, 3,000 টাকা, সেটা আমাদেরকে তুই বললি। তো যাই হোক, তোর সাথে যে ডাইরেক্টলি কথা হয় এটা বোঝানোর জন্য তুই হয়তো আমাদেরকে বললি। তো জানি না ওর সাথে তোর ডাইরেক্ট কথা হয় কি না জানি না, তবে তোর তো ওর সাথে ডাইরেক্টলি কোনোদিনই কথা হতো না। এবার তুই ভায়া কাছ থেকে জেনেছিস, আমার তো মনে হয় তাই, কারণ তুই পেছনে যে এত বড় একটা লাথের দাগ, এই যে এত বড় একটা দাগ, শোল ছাড়া জুতোতে তোকে যে মেরেছে, শোলও না, যেই জুতোতে তোকে পেছনে লাথ মেরেছে তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে কিল বা পেরেক। সেই শোলেতে দেখেছিলাম যে একটা জুতো, সেই জুতো দিয়ে আর কি গব্বরকে মেরে ফেলা হবে, এরকম একটা সিন ভাবা হয়েছিল, তার মধ্যে ছিল পেরেক। তো পরবর্তীকালে সেই সিনটা শুটিং করা হয়নি, কারণ মনে হয়েছে যে এটা টু মাচ ভায়োলেন্স হয়ে যাবে। তো সেই তখনকার দিনে মানুষ অতটা ভায়োলেন্স নেওয়ার মতো মেন্টালিটি ছিল না মানুষের। তো সেখানে তোকে কিন্তু সেই কিল দেওয়া জুতো দিয়ে ভালো করে পাছায়ও মেরেছে, আর তোর মুখে তো ভীষণ ভালো করে মেরেছে। এক গালে তোর সেই ননদের চরের দাগটা ছিল না, আরেক গালে ছিল হচ্ছে গিয়ে আছে মন্দিরার চরের দাগ, আর তারপর একদম এরকম থাবড়া মেরে দিয়েছে টিন, থাবড়া মেরে এমন মারান মেরেছে, তুই দেখ কিছু করার নেই, তুই ওকে ডাইরেক্টলি কিছু বলতেও পারবি না। নিজের আত্মসম্মান হ্যানা তেনার হাজারো বুলি ওড়েও তাও তোর ওকে নিয়েই ভিডিও করছে, ওর নাম ধরে ওর চেটেই তোকে ভিডিও করতে হচ্ছে। এখন তো আবার মানে কি বলবো, আরও বেশি সুন্দর ভালো রস পাবি, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি, ভালো রস, একটু শিলা রস চেটে তোর আরও মজা হচ্ছে। সেই জন্য আত্মসম্মান ছাড়তে তুই ভুলে গেছিস। আত্মসম্মান তোর কোনোদিনই ছিল না, যদি থাকতো না
তাহলে যখন ওই দেখেছিলি যে মন্দিরার ওখানে মন্দিরার সাথে কেউ আছে তখনই ছেড়ে চলে আসতে পারতিস, বাট তুই করিসনি। তুই আত্মসম্মান আর নিজের সত্যতা, নিজের সততা সব কিছুর ওপরে নিজের চ্যানেল, টাকা পয়সা সেটাকেই তুই ভেবেছিলি। তো আজকে চুনাও বলছিল যে এমন এমন দর্শক কিছু থাকে যারা কিনা মানে কিছু মানুষের, প্রত্যেকটা ক্রিয়েটারদেরই এমন কিছু দর্শক থাকে যারা কিনা একেবারে তাদেরকে ব্লাইন্ডলি সাপোর্ট করে, ব্লাইন্ডলি সাপোর্ট করে, যে সে যাই বলুক না কেন তাও তার কথাটাকেই ঠিক বলে মনে করে। আমি শুধু ভগবানের কাছে এটাই চাই যে ঠাকুর আমার দরকার নেই ব্লাইন্ড সাপোর্টার। আমার সত্যি কথা বলতে কোনো ব্লাইন্ড সাপোর্টার নেইও আমার জীবনে। আমার যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমরা প্রত্যেকে দেখেছি, আমি এদিক থেকে ওদিক হলেই, কোনো কিছু ভুল হলেই তারা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দেয়, ভুল বলে ধরিয়ে দেয়। তো আমি ব্লাইন্ড সাপোর্টার চাই না এখানে দুনিয়ায়, কিন্তু ও বললো ওরও আছে আর ওর তো দেখেইছি। তো যাই হোক, আজকে আমি খুব ভালো লাগছে এটা দেখে যে চুনার কমেন্ট বক্সে কিন্তু আমার কমেন্ট বক্সের মতো হাল হয়নি যে সময় আমি ওর বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলাম আমার অপমানের জন্য। তো আমি যতদূর জানি যে মানুষ নিজের সম্মানের কথা চিন্তা করে, এমনিতে তুই সম্মান তুই ছেড়ে দিই, তুই তো সম্মান 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 বলে কোনো ওয়ার্ড নেই, সম্মান, তাই তো? তো যে নিজের সম্মানের কথা ভাবে সে সবসময় অন্যেরটাও চিন্তা করে, অবশ্যই চিন্তা করে। যেমন কিনা আমরা শুনেছিলাম যে আলেকজান্ডার যখন পুরু রাজাকে আটক করেছিল, পুরু রাজাকে জিজ্ঞাসা করেছিল যে বলো তুমি কি চাও, তোমার সাথে আমি কীরকম বিহেভিয়ার করি, তখন তিনি এটাই বলেছিলেন যে আমি একজন রাজা, আমি চাইবো যে তুমিও আমাকে, আর তুমিও একজন রাজা, রাজার সাথে যেরকম সম্মান দিয়ে কথা বলে আমি চাইবো তুমি আমার সাথে সেরকমভাবেই বলো। তো এটাই হচ্ছে আসল কথা, এটা হচ্ছে আসল কথা। তো এরকম সেম যখন তোর অসভ্যতামিটা আমি তুলে ধরেছিলাম, আমার কাছে কিন্তু ভরে গেছিল, তো সেই ব্লাইন্ড সাপোর্টাররা ভরিয়ে দিয়েছিল এটা বলে যে আমি তোকে, এই যে ভালোবাসাটা আমার নাকি ফুস হয়ে গেছে, আমার ফুস হয়ে গেছে। আমার অনেকে বলেছিল যে ছাড়ো না, বাদ দাও না, ছাড়ো না, যা হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নাও না, মানে তুই অপমানের পর অপমানের জুতো আমাকে মারবি, সেটা দেখে আমি তোর সাথে ভালো রকম সম্পর্ক করবো, ভাবা যায়? কিন্তু আজকে আমি ভালো লাগছে আমার দেখে, তাদের মধ্যে কেউ একজনও চুনাকে এই কথাটা বলছে না, চুনাকে এই কথাটা বলছে না, কারণ ও প্রথম থেকেই সেই জায়গাটা ভালোবাসায় গা ভাসিয়ে দেয়নি, সেই জন্য প্রথমেই তো বলেছিল আবেগ আর বিবেক, আবেগ আর বিবেক সরিয়ে ভিডিও করতে। তাহলে হঠাৎ করে তুই এখন আবার ওর বিরুদ্ধে তোর দর্শকদের কেন খেপাচ্ছিস যে মিটআপেই জানা হয়ে গেছিলো ও কীরকম? তো মিটআপেই যখন ওকে জানতে পেরেছিলি তারপরেও কেন ওর মানে ওকে তুই তোর গলার মালা করেছিস? এরকম অনেকবার হয়েছে, তারপরেও তুই কমিউনিটিতে দিয়েছিস ওর ভিডিও, কারণ ওই যে তোর যাকে বলার ক্ষমতা নেই, তোর যাকে উত্তর দেওয়ার যোগ্যতা নেই, তাকে ও দিচ্ছে উত্তর, সেই জন্য, শুধুমাত্র সেই জন্য, আর কিছু না। কারণ তুই যদি উত্তর দিতে যাস, তোর ওই যে 2 মিনিট পরে তোর মুখোশ খুলে যাবে, খুলে তুই নোংরামি করা শুরু করে দিবি, তোর ক্ষেত্রে তোর যার দালালি করবি তার ক্ষেত্রে মানে টিনের সাথে যার দাদার সম্পর্ক সে দাদাই, কিন্তু সন্দীপের সাথে যার দিদির সম্পর্ক সে দিদি নয়। এটাই হচ্ছে দোগলামি। কি দেখেছিস সেই দাদাকে কি করতে দেখেছিস? যাই হোক, অনেক কথা তুই বলেছিস যে তোমরা অবাক হয়ে যাবে, তোমরা ভাবতে পারবে না যে কি ব্যাপার, যাও গিয়ে গুগল করে নাও। তো যাই হোক, তোর হয়তো আমার তো মনে আছে খুব ভালো করে, তোর হয়তো একজনের কথা মনে নেই। যেই দাদার নাম তুই গুগল করতে বলছিস, সেই দাদার নাম গুগল করলে কিন্তু অবশ্যই একজন অ্যাডভোকেটের নাম পাওয়া যাবে। তো জানি না কে এই তথ্যটা বার করেছে যে উনি নাকি বসিরহাট কোর্টে প্র্যাকটিস করছে। আমি ওনার সম্পর্কে মানে টিনের যে নতুন সেবক দাদা, তার সম্পর্কে কোথাও এমন কোনো রকম তথ্য পাইনি যে উনি কোনো রকমভাবে ওকালতির সাথে যুক্ত, কোনোভাবেই না। একটা সময় ওই থিয়েটার করতেন, ওরকম নাটকের গ্রুপ করতেন, বাবার পয়সা, বাবার 2টো স্কুল ছিল, একটা বসিরহাটে, একটা বারাসাতে কিন্ডারগার্টেন স্কুল। আমার মনে হয় বসিরহাটের সেই স্কুলটাতেই ঠিক করে রেখেছে কৃষাণুকে দেবে। বলছিল না যে আমি তো ঠিকও করে রেখেছি কোন স্কুলে দেবো, মানে এই সব কিছুই দাদার মানে সবই দাদা যা বলবে তাই, তো ভেবে রেখেছে সেই স্কুলে দেবে। তো যাই হোক, সেটা বলছি, মানে সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আগে তো আসুক,
আগে তো আসুক, তারপর তো সব কথা হবে। তো কোথায় কি পান্তা ভাতে ঘি, তো দিয়ে দিক পান্তা ভাতে ঘি, ওপরে দেখবে ভাসবে ঘিগুলো। যেরকম কিনা আজকে ওই আংটিটা নিয়ে জুতো খেয়েছে না সবার কাছে, জুতো খেয়েছে। কারণ এত বছর ধরে বাচ্চাকে সামনে রেখে তখন বাচ্চাকে একটা কিছু গিফট দিতে পারলো না, এখন সে গিফট নিয়ে যে আমার ছেলেকে আমার সাজানোর কি শখ ছিল। তো এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও করেছিল এক সময় যে ছেলেকে মেয়ে সাজানোর খুব শখ ছিল, কারণ ওর শখ ছিল মেয়ে হবে, মেয়েকে সাজাবে, মেয়েকে সাজাবে। মানে ভাবুন, ছেলে, কিন্তু ছেলে হয়েছে বলে মন নাকি ওর খারাপ হয়ে গেছিলো বলছিল। তো আমরা কি চাই, আমাদের সন্তান সুস্থ স্বাভাবিক একটা সন্তান হবে। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হলো সেগুলো তো সেকেন্ডারি, তার উপর যাদের প্রথম সন্তান হয় তাদের তো এগুলো দেখারই উচিত না, কারণ তাদের কাছে যাই আসছে সেটাই প্রথম। তো একটা এখন যদি ছেলে আসে পরবর্তীকালে মেয়ে হবে, এখন যদি মেয়ে আসে তাহলে পরবর্তীকালে ছেলে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই যে ওদের আগে অলরেডি ছেলে আছে তারপরেও একটা ছেলে হয়েছে সেই জন্য মনটা খারাপ যে ভাই আমার একটা আগে ছেলে ছিল, একটা মেয়ে হলে পারতো। কারণ প্রত্যেকেই চায় যে হাম দো হামারে দো, যেটা বোঝানো তার মধ্যে স্বামী স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে, পুরো কমপ্লিট হয়ে গেল ফ্যামিলি, এটাই তো বলতে চায়। কিন্তু এর মানসিকতা দেখুন, ছোট মানে বাচ্চাটা হয়েছে বলে অনেকেই দুঃখ প্রকাশ করেছিল যে কেন ছেলে হলো, কেন মেয়ে হলো না। আবার মানে শিলাদেবীর উপরে আঙুল তোলে এর যে দালালরা আছে তারা। তো যাই হোক, এরকমভাবে সাজিয়েছিল, এরকমভাবে মেয়ে সাজিয়েছিল। এরকম তো আমরা রুমালিরও কন্টেন্ট দেখেছি, তার ছেলেকে মেয়ে সাজিয়েছিল। তো এরা আবার নাকি বাচ্চা বেচে না, যা বেচা সব শুরু করেছে সন্দীপ। তো যাই হোক, একটা ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদেরকে শেয়ার করি যে যখন কৃষাণু হবে তখন কিন্তু নিজে বলেছিল কিন্তু যে মেয়ে হবে, তখন শিলাদেবী বলেছিল যে না তোমার ছেলে হবে দেখো। তো সেখানে বলছো কেন, আমার মেয়ে হলে কি হয়েছে, তো কিছু হয়নি, কিন্তু আমি যেটা বলছি তুমি মিলিয়ে দেখে নিও। তো এরকম প্রচুর মানুষের কিন্তু আছে ক্ষমতা যারা মোটামুটি একটু আন্দাজ করতে পারে। তো সেরকম আমি দেখেছি যে কটা আমি বলেছি, মানে আমার পরিবারের মধ্যে হোক বা এই ইউটিউবে যে বাচ্চা যাদের দেখছেন, যাদের মানে মোটামুটি আমরা দেখি, সবার ক্ষেত্রে মোটামুটি আমি ঠিক আগেই বলে দিয়েছিলাম যে কি হবে। হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছিলাম। লাস্ট মনে আছে পপির ক্ষেত্রে আমি কি বললাম, যে কি হবে সেটা বলা তো উচিত না, তবে আমি এটুকু বলতে পারি তুমি যা চাও তাই পাবে। পপির কি হয়েছে, মেয়ে হয়েছে। আর পপির কি ছিল, পপির ছেলে ছিল। তো আমি ডাইরেক্টলি তো বলা যায় না, আমি কিন্তু আগেই বুঝে গেছিলাম যে ওর গর্ভে কন্যা সন্তান, ওদের বাড়িতে কন্যা সন্তানই আসতে চলেছে। এরকম আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছিল, এখন বললে হয়তো সে রিলেট করতে পারবে, গীতাদি জিজ্ঞাসা করেছিল আমাকে একজনের সম্পর্কে। তো সেখানে আমি তাকে কোনো উত্তর দিইনি, কারণ আমি জিজ্ঞাসা করলাম যে তার কি আছে, তখন আমাকে যেটা বললো, তো আমি দেখলাম যে আমি যা অ্যানালিসিস করে দেখছি তাতে তার আবার সেরকমই আসবে সন্তান। তো সেই জন্য আমি ব্যাপারটা চেপে গেছিলাম, বলিনি, কিন্তু বোঝা যায়। তো তেমনি হয়তো শিলাদেবী, যারা আগেকার দিনের মানুষ, তারা দেখে বলে দিত, সেই জন্যই উনি হয়তো বুঝেই গেছিল হাব ভাব দেখে, ও যা যেরকম খাওয়া দাওয়া করছে, যেরকম ওর চেহারা হয়েছে, এই সমস্ত কিছু দেখে বোঝা যায়। সেই জন্যই কিন্তু উনি বলেছিলেন যে না তুমি দেখে নিও, আমি বলে দিচ্ছি। ওটা ওনার এক্সপিরিয়েন্স থেকে বলেছেন, উনি ওটা চান নয়। উনি যদি কন্যা সন্তান হতো তাহলেও কিন্তু সেরকমভাবেই হয়তো খুশি হতেন। এবার হয়তোটা আমি বলছি কারণ মানুষের মনের ব্যাপার তো, তবে পরবর্তীকালে যেরকমভাবে শুনেছি তাতে এটাই বোঝা যায় যে যদি কন্যা সন্তানও হতো, কারণ কিছুদিন আগেও আমাদের সন্দীপ বলেছে যে আমার যদি মেয়ে হয় তখন তোমরা দেখো কি হয়, কীরকম আমি সেই সন্তানকে মানুষ করি, তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, সেটা এখন অনেক দূরের ব্যাপার। কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিন্তু এই দালালরা আর এদের ওখানে অনেক পুরনো যারা ভিডিও দেখে, সেই পুরনো দর্শকদের মধ্যে কিছু দর্শক যারা কিনা রুমালি আর এই টিনের চাটা, তারা গিয়ে এই কথাটা লিখেছিল। যখন ওই বাচ্চার জন্ম প্রসঙ্গের একটা ভিডিও করেছিল না, যখন এই যে এখন যে লাত খেয়েছে যে দালালটা, সেই দালালটা যখন প্রধান দালাল ছিল তখন একটা ভিডিও করেছিল। সেখানে এই শিলাদেবীর এই প্রেডিকশানটাকে ওনার মানসিকতা দিয়ে বিচার করেছিল। তো এই জন্যই বলি যে বলে না যে কিছু মানুষ আছে যারা কিন্তু মানে কথার মানে বুঝবে না, তার ভেতরে কি অন্তর্নিহিত মানে সেগুলো বুঝবে না, সেটাকে নিয়ে ইস্যু করে
হিসু করবে। তো এগুলো হচ্ছে অন্ধভক্ত। তো আমি কেন বললাম যে অন্ধভক্ত আমি চাই না, এই কারণে, এটা বোঝানোর জন্যই এই ছোট্ট একটা ইনসিডেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে আমার এরকম অন্ধভক্ত দরকার নেই, যারা কিনা কোনো কথার মানে বুঝবে না অথচ সেটাকে গিয়ে অন্যরকমভাবে মোল্ড করে একটা মানুষকে জাজ করবে। তো আমি আগেও বলেছি, এখনও বলেছি, আর সারা জীবন বলে যাব যে শিলা দেবীর কার্মা আমার তখনই বোঝা হয়ে গেছে যখন কৃষাণু সন্তান মানে পুত্র সন্তান হিসেবে এসছে। আমি তখনই বুঝে গেছি যে এনার কার্মা একদম ঠিক রয়েছে। ইনি বাচ্চাকে কন্যা সন্তান বলে পরিত্যাগ করেনি, করেছে কন্যার ভালোর জন্যে। কারণ এখানে থাকলে সে ভালো থাকবে না, থাকতে পারবে না। ওনার যা কাজকর্ম, ওনার যেরকমভাবে বাচ্চাকে সময় দিতে হয় উনি দিতে পারবেন না। এত কাজ সামলে উনি ছোটো বাচ্চা সামলাতে পারছিলেন না, ওর ভালোর জন্যই ওকে দিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এইবার আসি যেটা বলছিলাম যে কেউ একজন ফিরে এসছে। তো এই যে যার কথা হলো না, যে টিনের নতুন যে দাদা ভাই, সে নাকি অ্যাডভোকেট। তো আমি বললাম যে একেবারেই নয়। তো এই নামের সাথে, এই নাম যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু অবশ্যই একজন আসবে, একজনের নাম আসবে যিনি কিনা অ্যাডভোকেট। আর সে, তাকে আর যেই ভুলে যাক, আমাদের এই অশিক্ষিত ডিগ্রিধারীর তো ভোলা উচিত নয়। তার ছবিটা সাইডে দিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন সুদীপ্ত রায়, যে কিনা মনে আছে, আশা করি মনে আছে, MSL ওরা গেছিল এনার সাথে দেখা করতে, যে ভিডিও টু ভিডিও করলে আমাদের কোনো আপত্তি নেই, যাকে কিনা এই ডিগ্রিধারী অশিক্ষিত, জানি কম বলি বেশি বলে এনাকে কোকিল বলেছিল। তাছাড়া আরও অনেক কথা বলেছিল, অনেক মানে কি বলবো, যেগুলোকে বলা যায় জাস্ট মানে আনপার্লামেন্টারি ওয়ার্ডস এরকম ওনার জন্য ব্যবহার করেছিল। তারপর অনেক রকমভাবে বাজেভাবে ওনাকে অ্যাটাক করেছিলেন। তো তিনি কিন্তু ওদের কেসটা হ্যান্ডেল করছিলেন। তো আমি এটা বলতে পারছি না যে ইনি টিনের কেস হ্যান্ডেল করছেন কিনা, সেটা আমি জানি না। তবে হতে পারে যে ইনি এখন টিনের কেসটা হ্যান্ডেল করছেন, সেটা বলতে পারবে খুব ভালো করে। আমার যতদূর মনে হয় খুব ওনার সাথে যোগাযোগ আছে, যাদের সাথে যোগাযোগ আছে, দীপ্তিদি এই ব্যাপারটা বলতে পারবেন ইনি কি টিনের হয়ে কেস লড়ছেন কিনা। তো এই যে বলছে যাও গিয়ে দেখে নাও নামটা টাইপ করে গুগলে দেখে নাও, কোনো একজন মানে তোমরা অবাক হয়ে যাবে, কারণ নামটা সিমিলার, আর কিছুই না। টিনের যিনি সমাজসেবী দাদা, সে কোনো রকমভাবে কোনো ওকালতির সাথে যুক্ত বলে আমার জানা নেই। তো ওনার সম্পর্কে ওনার অনেক মানে পার্সোনাল তথ্য জানলাম। তো একটা চিন্তা করে দেখুন তো, যে কোনো বাড়ির মেয়ে, তার বাবা মা কি আপত্তি করবে যদি সে কোনো উকিলের সাথে প্রেম করে? হ্যাঁ, আপত্তি করবে না। বা যে LLB পড়ছে পরবর্তীকালে উকিল হবে, এরকম কোনো পাত্রর সাথে তার বাবা মা কি আপত্তি করবে মিশতে, যে তাকে পালিয়ে বিয়ে করতে হবে? এই সেবক দাদা কিন্তু পালিয়ে বিয়ে করেছিল। আর তার, আমি এমনি বলছি না, আমাকে একজন লিখে দিয়ে গেছে যে কিনা ওনাকে অনেক আগের থেকে চেনে, আর আরও ভালো সুখ্যাত করেছে ওনার নামে। সেগুলো আমি বলছি না। তবে ইনি যে পালিয়ে বিয়ে করেছেন সেটা উনি লিখে দিয়ে গেছেন। তাহলে চিন্তা করে দেখুন একবার, যে অ্যাডভোকেট হবে সে কেন পালিয়ে বিয়ে করবে, তাই না? তাকে তো মানে মেয়ের বাবারা তো বসে থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, হ্যাঁ, এদের জন্য তো বসে থাকে। এখন আরও অনেক রকম রয়েছে। তা আমি মেনলি যেগুলো বলে আর কি মুখে একবারে চলে আসে সেগুলোই বললাম। সেরকম পাত্রর জন্য হাপিত্তেশ করে বসে থাকে, কিন্তু একে পালিয়ে বিয়ে করতে হয়েছে। বুঝতে পারছেন তাহলে? তা এই সুদীপ্ত রায় বাবু, মানে যিনি অ্যাডভোকেট সুদীপ্ত রায়, ওনার এই ডিটেলটা কিন্তু আমি গুগল থেকেই বার করেছি। ওনাকে আমরা চিনি, আমরা কথাবার্তা শুনেছিলাম MSLদের যখন উনি কেসটা করেছিলেন, তখন ওনার কথা শুনেছিলাম, একটা ভিডিও ছিল সেটার মধ্যে। তো সেক্ষেত্রে অনেক দিন ওনার প্রসঙ্গ ওঠে না। আজ যখন এরকমভাবে বলছিল, আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে উনি যিনি ছিলেন তার নামও তো সুদীপ্ত রায়, তাই না? তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। তার নামও কিন্তু এনার সাথে একদম সেম, তাই না? তো অনেক নতুন মানুষ আছেন যারা কিনা জানেনই না অনেক কিছু। তো সেক্ষেত্রে আপনাদের বলি যে যদি
কোনোভাবে ওই নামটা গুগলে সার্চ করে পেয়েও থাকেন, তাহলে জানবেন দুজন ডিফারেন্ট পিপল। নাম দুটো একই রকম, কিন্তু এই যার কথা আমি বললাম তিনি অ্যাডভোকেট, আর যিনি সমাজসেবক তিনি তো জানেন কি করেন। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করে দেবো, কিন্তু শেষ করার আগে কিছু কথা আমাদের ডিগ্রিধারী অশিক্ষিতকে, মানে আমাদের লাতখোর দালালকে। তো লাতখোর দালালকে একটা কথা বলি। লাতখোর দালাল বলছে যে ফন্দীপ আবার টাকা পয়সা চাইছে। কোন মানুষ আছে গো যারা ফন্দীপকে টাকা দাও? হ্যাঁ, ওর বিঘা বিঘা জমি আছে, বিঘা বিঘা জমি আগে বিক্রি করতো, তারপরও মানুষের কাছে হাত পাততো, তাহলে নয় একটা ব্যাপার ছিল। ও যদি আগেই হাত পাতে তাহলে তো আদালতে গিয়েও আবার একটা কেস খাবে যে তোমার বিঘা বিঘা জমি রয়েছে, তার সত্ত্বেও তুমি কেন মানুষের কাছ থেকে 2 হাত ভরে টাকা চাইছো, 2 হাত পেতে টাকা চাইছো। এখনো দেখো বাচ্চা ওখানে গেল না, তাতেই ওরা মানে সবাই বলছে, সন্দীপের পক্ষে সবাই বলছে যে বাচ্চা গেল না, এখনই মিষ্টি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো সেখানে কেস এখনো শুরু হলো না, তাতেই ও টাকা চাওয়া শুরু করে দিয়েছে। তারপর বলে টিনের 5 লক্ষ টাকা নিয়েছে। তো সেই 5 লক্ষ টাকাটা কি টিন বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল? টিন কি বাপের বাড়ির থেকে 5 লক্ষ টাকা নিয়ে এসেছিল? দেখাতে পারবে কোথাও? যাই হোক, আমি শুধু এই কথাগুলো শুনছি আর ভাবছি যে দেখ কে বলছে, হ্যাঁ, আর কারা সেগুলো শুনছে। হ্যাঁ, নিজে গা ভর্তি সোনার গয়না পরে রেখেছে। আমি তো ভাবছিলাম একবার যদি এরকম করে ওর যে চেনটা আছে, যেটা মাঝে মাঝে করে করে সামনে এনে দেখায়, সেই চেনটা সারা হাতে শাখা বাঁধানো, পলা বাঁধানো, কানে সোনার দুল সমস্ত পরে বসে যে কাঁদতে কাঁদতে, সে সময় একটুখানি খুলেছিল, যে কাঁদতে কাঁদতে আমার কি হবে, আমাকে কেস 25 লক্ষ, শুধুমাত্র শুনেছিল 25 লক্ষ, তাও কিন্তু সেটা তখনও কিচ্ছু হয়নি আদৌ, এখনও কিন্তু কেসের কিচ্ছু শুরু হয়নি। কেসটা এখন এই পর্যায়ে রয়েছে যে সেই কেসটা কোথায় লড়া হবে সেটা নিয়ে আর্গুমেন্ট চলছে। সেটা নিয়ে এখন আর্গুমেন্ট চলছে, কোথায় ওটা লড়া হবে তার এখনো ঠিক হয়নি। কিন্তু ও কিউআর কোডের মাধ্যমে এত লাখ লাখ টাকা ইনকাম করে নিল, পুরো নিয়ে নিল। তাহলে ও নিজের শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রি করতো, তারপর নয় হাত পাতত যে দেখো আমি আর কিচ্ছু নেই, আমি সমস্ত বিক্রি বাট্টা করে বসে রয়েছি, এবার তোমরা আমাকে বাঁচাও, নালে আমি শেষ হয়ে যাব। সেটা একটা আলাদা ব্যাপার হতো। কিন্তু সে শুধুমাত্র তাই নয়, সোনা গয়না তো ভরিয়ে রেখেছে, তারপরেও সে সঙ্গে সঙ্গে গিয়ে কি 39,000 টাকা দামের একটা ফোন কিনলো, ঘরের মধ্যে দেদার জিনিসপত্র মানে এলাহি খাওয়ার দাওয়ার করছে, আর মানুষের কাছে কেঁদে কি বললো যে আমার কাছে টাকা নেই, তোমরা আমাকে টাকা দাও। এখনও কোনো কেসটা কিছু এগিয়েছে? কিছু কেস এগিয়েছে যে আগের থেকে টাকা পয়সা তুলে নিল। তো কত টাকা তুলেছে, কত টাকা সেটাতে উঠেছে, সেই কথাগুলো কিন্তু জানা দরকার। এই যে একটা পয়েন্ট যেটা একটা সময় আমি বলেছিলাম সেটাই আমি আজকে চুনার মুখে শুনলাম। চুনা বলল যে তুমি তো বলেছিলে যে তোমাকে যে 1 টাকা দিয়ে উপকার করে তুমি তার কথাও, তারও এহসান মনে রাখো। কই, তাহলে তো তার মধ্যে সন্দীপ আছে, সীমা আছে, তারাও তো তোমাকে টাকা দিয়েছে, তাহলে তুমি তো দিনরাত ওদেরকে নিয়ে যা নয় তাই কথা বলছো, তুমি তাহলে আর কোথায় এহসান মানলে? এই কথাটা, এই পয়েন্টটা কিন্তু আমি আজ নয় অনেক দিন আগে বলেছিলাম, কিন্তু আমার কাছ থেকে শুনতে ওর দর্শকদের খারাপ লাগতেও পারে, কিন্তু আমি জানি চুনার কাছ থেকে কিন্তু শুনতে খারাপ লাগবে না, একদম খারাপ লাগবে না। আমরা বললে আমরা তখন দোষী হয়ে যাব, কিন্তু আজকে ওর দালাল যে নিজেই বলছে, আমরা নালে জানবো কী করে? চিন্তা করুন তো, আমাদের মাথায় এটা আসবে না যে কি এমন স্বার্থ, কোন দাদা বোনের কী সম্পর্ক। নিজের দাদা তো মুখের সামনে ক্যামেরা ফেললে মুখে গালাগালি দিতে আসে, সেদিন তো থুতু দিতে আসছিল, এরকম করে। সেখানে মায়ের পেটে দাদা, সে মুখের সামনে ক্যামেরা সহ্য করতে পারে না, আর এ এখন দুদিনে এমন দাদা হয়ে গেল যে কিনা নিয়ে গাড়ি করে ঘুরছে, রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। কি এমন স্বার্থ থাকতে পারে? আর এটাও পরিষ্কার বলে দিল যে বিলটা কিন্তু মিটিয়েছে, বিলটা কিন্তু কে মিটিয়েছে না, ওই সমাজসেবী দাদা। দেখুন, একটা কথা চিন্তা করে দেখুন, সন্দীপ যাচ্ছে নিজের পয়সায় ওর লোককে খাওয়াচ্ছে, সেটা কিন্তু সম্মানের বিষয়, কিন্তু এই টিন অন্য একজনের পয়সায় খেয়ে আসছে কেন? কিসের স্বার্থ? আর এই যে 3,000 টাকা বিল হয়েছে, গাড়ি করে ঘুরেছে, এই সমস্ত বিষয়টা কোথার থেকে জানতে পারছে? আমি জানি, আমি 100% শিওর, চুনাকে আমি যতদূর চিনেছি, চুনা এই কথাটা লিক করেনি, লিক কিন্তু অন্য জায়গা থেকে হচ্ছে। তো জানি না টিনের কপালে যেসব মানুষরা আছে তারা শুধু ওকে মনে হয় ধোকাই দেবে,
এই জবের থেকে এখান থেকে বেরিয়েছে, যতদিন এখানে ছিল মানে বাতকুল্লায় ছিল, একজনের বউ হিসাবে ছিল, সসম্মানে ছিল, কেউ হাত তুলতে পারেনি, কেউ চোখ তুলতে পারেনি ইউটিউবের মধ্যে। জবের থেকে এখান থেকে বেরোলো, ব্যাস। যার আন্ডারে ছিল তার যেই চোখের বাইরে হলো, সে তো আর দেখতে পাচ্ছে না ও কী করছে। তখন সে ভয়ে, সম্মানের ভয়ে সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিল যে যা হবে হবে, আমি সত্যিটা বলে দিই ভাই, আমি সত্যি বলবো, তাতে আমার কোনো প্রবলেম হবে না, একবার বলবো 10 বার বলবো, বারবার সত্যিই থাকবে। কিন্তু এ দিনের পর দিন শুধু মিথ্যে কথা বলে যায়। তো বুঝতে পারছেন এই যে সম্পর্ক যারা এর সাথে করছে, শুধুমাত্র কীরকম স্বার্থে সম্পর্ক করছে, সমস্ত কিছু এমনভাবে তুলে দিচ্ছে আমাদের কাছে যাতে আমাদের বলতে সুবিধা হয়। তো বলতে তো অবশ্যই বলছি, সেটা আমাদের জন্য আমাদের লাগতো না, এত ইনফরমেশান না দিলেও চলতো। টু মাচ ইনফরমেশান দরকার নেই, দেখেই বুঝতে পারা যাচ্ছে। ওই যে যখন চিলি চিকেন নাকি একটা গার্লিক চিকেন মনে হয়, ড্রাই কাটা দিয়ে কাটছিল, কেটে যখন একবার এরকমভাবে দাদার দিকে তাকিয়েছে না, ওই চাহনির মধ্যেই সমস্ত রয়েছে। যেমন কি না এই আমাদের ধানিলঙ্কা বৌমনি যখন বেড়াতে গেছিলো, আর ওই একটা প্যাগোডার মধ্যে যখন পাশ থেকে দেখছিল কবিতা চোরকে, ওই যে চাহনি, এই চাহনি আমরা সব বুঝতে পারি কে কি চাইছে। চাহনি মানে চাওয়া, তো সেই চোখ দিয়ে কি চাওয়া আমরা সব বুঝতে পারি, ঠিক আছে। আমি তো একটাই কথা বলবো যে আরটিআই করা উচিত এই ডিগ্রিধারী অশিক্ষিতর ওপরে। যারা টাকা দিয়েছেন ওকে কিউআর কোডের মাধ্যমে, তারা চাইলেই কিন্তু ওর বিরুদ্ধে আরটিআই জারি করতে পারেন যে এই যে আমি টাকাগুলো দিলাম, ও নিয়ে কী করলো। সবার কাছে স্ক্রিনশট রয়েছে যে তারা কোথায় কী জন্য, মানে ওকে যে দিয়েছেন, তো সেটা কি খাতে খরচা হলো, কি হলো না হলো, সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা রাইট টু ইনফরমেশন করতেই পারেন, অবশ্যই করতে পারেন। আর আমি বলবো করুন, দেখুন আপনাদের কষ্টের টাকাগুলো দিয়ে ও কী করলো। ওই যে ফোন কেনা, তারপর হচ্ছে গিয়ে বড় ড্রাম কেনা, তারপর ডাইনিং টেবিল কেনা, এই সমস্ত কিছু কেনা ছাড়াও আর বাদ বাকি টাকাগুলো কোথায় গেল, সেগুলো কিন্তু আপনারা খোঁজখবর রাখুন, ঠিক আছে। তো এটাই বলছি যে গুগল দাদু যা বললো ভয় পাবেন না। সেখানে আমরা এখনও জানি না যে যিনি সত্যি অ্যাডভোকেট তিনি টিনের কেসটা লড়ছে কিনা। বাদবাকি এই যে সেবক দাদা, তার নামও সেম ওই অ্যাডভোকেটের নামে, তিনি কিন্তু কোনো রকমভাবে অ্যাডভোকেট নয়। তো সেই জন্য লক্ষ্য করে দেখবেন এই ডিগ্রিধারী অশিক্ষিত বলেছে, তোমরা দেখো, খোঁজো, তারপর যখন সত্যিটা জানতে পারবে, হ্যাঁ সত্যি তো জানতে পারবে, কারণ ও জানে ভালো করে। তো যাই হোক, এই বলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে।